তোমরা সবাই ডিসপ্লে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়ব বা ইম্পর্টেন্ট টপিক পড়ব। সেটা হলো আমাদের আর্থিং। ঠিক আছে, বলছে ইলেকট্রিক্যাল আর্থিং। তো ইলেকট্রিক্যাল আর্থিংয়ে দেখো, আমাদের সবার প্রথমে জানতে হবে যেটা, সেটা হলো আমাদের আর্থিং কেন করা হয়। ঠিক আছে, নিড অফ আর্থিং, কেন আমরা আর্থিং করি। তো কেন আমরা আর্থিং করি তার আগে আমরা যদি একটু দেখে নিই যে কেন আমরা শক ফিল করি। ঠিক আছে, কেন আমরা শক খাই, ইলেকট্রিক্যাল শক আমাদের কেন লাগে। তো কেন আমাদের ইলেকট্রিক্যাল শক লাগে, কেন আমরা ইলেকট্রিক্যাল শক খাই, একটা জিনিস দেখো। একটা সার্কিট আছে ধরো, ধরো এই একটা আমাদের একটা সার্কিট আছে ইলেকট্রিক্যাল। এটা আমাদের একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে, সেটা আমাদের টেবিল ফ্যান হতে পারে, বা ফ্রিজ হতে পারে, হিটার হতে পারে, এটসেট্রা। একটা লোড আর কি আমাদের। তো এখানে এই লোডে কি হয়, ঠিক আছে, লোডের মধ্যে যদি কোনো ফল্ট হয়, তখন কি হবে, এই লোডের মধ্যে যদি আমাদের কোনো ফল্ট হয় তাহলে কি হবে, এটাও বডিটাও তো আমাদের একটা মেটালিক বডি থাকে বা মেটালিক বিভিন্ন ধরনের পার্টস থাকে একটা অ্যাপ্লায়েন্সেসের মধ্যে। তো তখন আমরা কি করি, সেখানে হাত দিলে আমরা শক ফিল করি। কিন্তু এই শকটা আমরা কেন ফিল করি, তো যখন এর মধ্যে এই যে লোডটা, এই লোডটার মধ্যে এই যে লোড, এই সার্কিটের এই যে লোড, এই লোডের মধ্যে যখন কোনো ইলেকট্রিক্যালি ফল্ট হবে, তখন আমরা কী অনুভব করব, তখন আমরা সেখানে হাত দিলে আমরা শক অনুভব করব। কিভাবে শকটা আমরা অনুভব করছি, তো কিভাবে আমরা শকটা অনুভব করছি দেখো, এখান থেকে আমাদের একটা সাপ্লাই আমাদের কিন্তু দেওয়া রয়েছে অ্যাপ্লায়েন্সে। এবার এর মধ্যে দিয়ে আহ, কোনো ফল্ট হয়েছে, ফল্ট হলে পারে এর মধ্যে একটা লিকেজ কারেন্ট ফ্লো হচ্ছে। বা এখান থেকে আমি ধরে নিলাম এখানে কোনো একটা মেটালিক পার্ট আছে, সেই পার্টের সঙ্গে আমাদের এই ইলেকট্রিক্যাল সাপ্লাইটা কন্ট্যাক্ট হয়ে গেছে, এবং এর দরুন এই বডিটা, আমাদের অ্যাপ্লায়েন্সেসের বডিটা আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে। এবার কি হচ্ছে, এর মধ্যে দিয়ে তো আমাদের কারেন্ট ফ্লো হচ্ছেই। ধরো এর মধ্যে দিয়ে আমাদের 2 অ্যাম্পিয়ার একটা কারেন্ট ফ্লো হচ্ছে, বা 3 অ্যাম্পিয়ার একটা কারেন্ট ফ্লো হচ্ছে। আমরা ধরে নিলাম 3 অ্যাম্পিয়ার একটা কারেন্ট ফ্লো হচ্ছে এই লোডটার মধ্যে দিয়ে। তো এর মধ্যে কিছু লিকেজ কারেন্ট কিন্তু এর বডিতে আমরা পাবো। এবার যখন এই বডিতে লিকেজ কারেন্ট পাবো, তখন আমরা যখন হাত দেবো, এটা আমাদের হচ্ছে গ্রাউন্ড। ঠিক আছে, এটা আমাদের হলো গ্রাউন্ডিং। তো তখন কি হবে, আমাদের বিভিন্ন কোনো না কোনো সাব স্টেশনে, আমাদের প্রত্যেকটা সাব স্টেশনে কী থাকে, আর্থিং করা থাকে, তাই তো। আমাদের কোনো একটা সাব স্টেশনে এরকম গ্রাউন্ডিং করে আর্থিং করা থাকে। এবার কি হয়, আমাদের এই যে গ্রাউন্ডটা আছে, এই গ্রাউন্ডটাও একটা কিন্তু আমাদের খুব ভালো কন্ডাক্টর। ঠিক আছে, সারা পৃথিবীর যত ইলেকট্রিসিটি আছে, এই যে ধরো বিভিন্ন জায়গায় বিভিন্ন বাস পড়ছে, বা আমেরিকাতে যত সাব স্টেশন আছে সেগুলোতেও গ্রাউন্ডিং করা, আমাদের ইন্ডিয়াতে যত সাব স্টেশন আছে সেগুলোও গ্রাউন্ডিং করা। সেই গ্রাউন্ডে যে কারেন্টগুলো যাচ্ছে, সেই কারেন্টগুলো কিন্তু আমাদের এই একটা সার্কিট তৈরি করে, মানে একটা গ্রাউন্ড থেকে যাবে আর একটা গ্রাউন্ডে দিয়ে একটা সার্কিট কমপ্লিট করবে। তো আমরা যখন এই ইলেকট্রিক্যালি এই আর্থিংয়ের উপরে যখন আমরা দাঁড়িয়ে এই অ্যাপ্লায়েন্সেসটাকে
আমরা ধরছি, তখন কি হবে, এই যে লিকেজ কারেন্টটা আমাদের বডির মধ্যে দিয়ে ফ্লো হবে, ঠিক আছে, লিকেজ কারেন্টটা বডির মধ্যে দিয়ে ফ্লো হয়ে এই গ্রাউন্ডে আসবে। গ্রাউন্ড দিয়ে দেখো এখানে যদি আর্থিং করা থাকে তাহলে কি হচ্ছে, এখানে আবার একটা সার্কিট কমপ্লিট করে ফেলছে না? তো সার্কিট কমপ্লিট যখন করছে তখন কিন্তু আমরা শক ফিল করছি। তো সার্কিট যখন কমপ্লিট করছে তখন আমরা কি করছি, একটা শক ফিল করছি। তো আমরা হিসাব করে দেখি, ধরো আমাদের 240 ভোল্ট সাপ্লাই আছে। আমরা কি জানি, আই ইকুয়াল টু কি, ভি বাই আর, এটা আমরা ওহমস লয়ে জানি। তো আমরা ধরে নিলাম ভোল্টেজ আমাদের সাপ্লাইয়ে রয়েছে, আমাদের ভোল্টেজ যেটা রয়েছে সেই সাপ্লাই ভোল্টেজটা রয়েছে 240 ভোল্ট। আর আমাদের হিউম্যান বডির রেজিস্ট্যান্স কত, কে বলতে পারবে হিউম্যান বডির রেজিস্ট্যান্স কত? 1000 ohms। 1000 ওহম। দেখো এবার আমাদের হিউম্যান বডিতে এক একটা কন্ডিশনে, ঠিক আছে, এক একটা কন্ডিশনে এক এক রকম রেজিস্ট্যান্স এসে দাঁড়ায়। এক একটা কন্ডিশনে যদি আমাদের ড্রাই স্কিন থাকে তখন রেজিস্ট্যান্সটা প্রচণ্ড যায়, ঠিক আছে, রেজিস্ট্যান্সটা যখন ড্রাই স্কিনে থাকে তখন আমাদের 100K মতন আমাদের বডি রেজিস্ট্যান্স থাকে, 100K থেকে 600K। উইট স্কিন যখন থাকে তখন আমাদের থাকে কি 1000 ওহম। তো একটা, আর আমাদের যেটা কান বা নাক আছে, নাকের মধ্যে দিয়ে যে আমাদের রেজিস্ট্যান্সটা আছে সেটা হলো আমাদের 100 ওহম, ঠিক আছে। আর আমাদের ফিট যেগুলো ইন্টারনাল বডি, হ্যান্ড এবং পায়ের পাতা টাতা, সেগুলোর মধ্যে 400 থেকে 600 ওহম আমাদের রেজিস্ট্যান্স থাকে। এইবার তাহলে আমরা কি দেখলাম এখানে, আমরা একটু ডেটাটা এটা সবাই তোমরা একটু মনে রাখবে, যে ড্রাই স্কিন হলে পারে, ড্রাই স্কিনে আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে কত, 100K থেকে 600K, 100K থেকে 600K, ঠিক আছে। আর আমাদের নর্মাল উইড বডি স্কিন যেটা, আমাদের উইড বডি স্কিন যেটা আছে সেখানে আমাদের বডি রেজিস্ট্যান্স যেটা সেটা হলো 1K, ঠিক আছে, 1K মানে 1000, 100K মানে 100,000। আর আমাদের নাক কান যেগুলো আছে, নাক কানের মধ্যে দিয়ে কত বললাম আমি, 100 ওহমস, ঠিক আছে। আর ইন্টারনাল বডি, হ্যান্ড এবং পায়ের পাতাটা তাই সবে 400 থেকে 600 ওহমস। তো একটা জিনিস দেখো, যখন একটা অ্যাপ্লায়েন্সেসে আমাদের ধরো ভোল্টেজ সাপ্লাই আছে 240 ভোল্ট এবং সেখানে আমরা অ্যাপ্লায়েন্সের কারেন্ট ধরো ফ্লো হচ্ছে অ্যাপ্লায়েন্সেসের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট, তো যে লিকেজ কারেন্টটা আমাদের বডির মধ্যে দিয়ে যাবে সেটা কত হয়ে যাবে। আমাদের বডি কিন্তু সবসময় উইট স্কিনই থাকে, ঠিক আছে, উইট স্কিন মানে ভেজা ভেজা একটু আর্দ্রতাযুক্ত স্কিন। তো আমরা আমাদের বডির সঙ্গে যেহেতু অ্যাটাচড রয়েছে, আমাদের স্কিনটা আর্দ্রতাপূর্ণ স্কিন, ড্রাই স্কিন নয়। ড্রাই স্কিন কখন হবে, যখন আমরা আমাদের শরীর থেকে যদি চামড়াটা আলাদা করে রেখে দিই, মানে চামড়া গুটিয়ে দেওয়া যাকে বলে। তো চামড়াটা যদি আমরা আলাদা করে রেখে দিই, ড্রাই করি তাকে, তখন তার রেজিস্ট্যান্স হবে যেটা, সেটা হবে আমাদের 100K থেকে 600K। তো দেখ আমরা নর্মালি ধরে নেব আমাদের বডি রেজিস্ট্যান্স যেটা আছে 1000 ওহম আমরা পাচ্ছি। তো 1000 ওহম যদি পাই, তাহলে আমাদের বডির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো কত হবে, তাহলে আই ইকুয়াল টু, দেখো আমাদের ভি কত ফ্লো হচ্ছে 240 ভোল্ট বাই, আর রেজিস্ট্যান্স আমাদের 1000, এটা ক্যালকুলেশন করে বলো দেখি কত অ্যাম্পিয়ার হবে। তাহলে 0.24 অ্যাম্পিয়ার। আমরা যদি একে মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করি তাহলে এটা হবে কত, 240 মিলি অ্যাম্পিয়ার, তাই তো, 240 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু আমাদের ফ্লো হয় বডির মধ্যে দিয়ে। এবার আমি এটা অ্যাজ এ এক্সাম্পল দিলাম, যেখানে হাই ভোল্টেজ আছে সেখানে আমাদের কি হবে, বা যেখানে আরও হাই, আমাদের যদি সেখানে আমাদের কারেন্ট কি বেড়ে যাবে। দেখো একটা জিনিস, তাহলে আমাদের 240 মিলি ভোল্ট যে কারেন্টটা আমাদের বডির মধ্যে ফ্লো হবে, এই কারেন্টটা কিন্তু আমাদের হার্ট করার জন্য বা আমাদের হাতকে বার্নিং করার জন্য, জ্বালানোর জন্য, বা আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে, এর জন্য কিন্তু একটা ভালো অ্যামাউন্ট।
এই অ্যামাউন্টটাতে হয়ে যেতে পারে, অসুবিধার কোনো কারণ নেই। আমাদের বডি রেজিস্ট্যান্স যেটা আছে সেটা আমাদের ম্যাক্সিমাম, যদি মোটাসোটা মানুষ হয় 90 মিলি অ্যাম্পিয়ার মাত্র আমাদের কিন্তু রেজিস্ট্যান্স করতে পারে। তার বেশি হলেই তখন আমাদের তখন আমাদের কিন্তু বেশ ভালো মতন আমরা ড্যামেজড হব। তো এই ক্ষেত্রে এই যে যে শকগুলো লাগছে, এই শকগুলো যদি আমাদের লাগে, সেখানে আমাদের কি করা উচিত, ঠিক আছে? সেখানে আমরা কি করতে পারি, আমাদের বিভিন্ন সেফটি কিন্তু আমরা একটু মেনটেন করতে পারি, এবং এই শক ট্রিটমেন্টটাও আমি তোমাদের সেফটি যখন পড়িয়েছি তখন বলেছি। তো আজকেও আমি বলছি যে দেখো, শক ট্রিটমেন্ট যেটা আছে, শক ট্রিটমেন্টের জন্য আমরা কি করতে পারি। দেখো, শক ট্রিটমেন্টে আমি আর একটু পরে আসছি। তো এখানে আর একটা বিষয়, এই যে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটার মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ? এই ছবিটার মধ্যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে একটা ছেলে আছে, যে কি করছে, কি আমাদের যে পয়েন্ট আছে সেই পয়েন্টে, দেখো এখানে যে পয়েন্ট আছে সেই পয়েন্টে দুপাশে দুটো ইলেকট্রিক্যাল পয়েন্টে কিন্তু ও কি করেছে, হাত দিয়েছে, যার ফলে কি হয়েছে, এখান থেকে একটা ফেজ ওর বডির মধ্যে দিয়ে ঘুরে কি করছে, আবার নিউট্রালের কোনো একটা পয়েন্টে গিয়ে লেগে গেছে, ঘুরে গেছে, ঠিক আছে? তার মানে কি, ওর বডির মধ্যে দিয়ে একটা সার্কিট কমপ্লিট হয়েছে, যার জন্য কি কিন্তু একটা হেভি শক ফিল করবে। এইবার এইখানে একটা দেখো তোমরা সার্কিট দেখতে পাচ্ছ, যে একটা পাখি আছে, পাখিটা কিন্তু নট শকড, বাট একটা মানুষ আছে নিচে, এইখানে দেখো পারসন ওয়াজ শকড। কেন শকড? এইখানে কি করছে, দেখো একটা পার্সন যখন আর কি বডি মাটির সঙ্গে রয়েছে, মাটির সঙ্গে কানেক্ট রয়েছে, তখন সে কি করছে, একটা আর্থ পেয়ে যাচ্ছে, কিন্তু যখন সে এয়ারের সঙ্গে কন্ট্যাক্ট থাকে, সে যদি শুধু ফেজের উপরে বসে, তখন কিন্তু সে কোনো ইলেকট্রিক শক পাবে না, ঠিক আছে? কিন্তু ফেজের সঙ্গে যখন নিউট্রাল বা আর্থিং পাবে, তখন সে কি করবে, বডি শকটা কিন্তু পাবে। কি কিছু বলতে হুম। চাইছো? স্যার বলছি যে আগে থেকে একটা পাঠিয়েছিল। তোমার কথাটা বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলো, মুখের কাছে একটু ফোনটা নিয়ে আসো। স্যার আগের দিনকে আগের দিন একটা ভিডিও পাঠিয়েছে। আগের দিন একটা ভিডিও পাঠিয়েছে। পাঠিয়েছিলাম আমি। হুম। সেটায় তোমার ওই একটা মানুষ মাথা থেকে মাথা ইলেকট্রিক শর্ট খায় মাথা তো আছে নিচে আট না ছিল। তোমার কথা আমি অর্ধেক বুঝতে পারছি, অর্ধেক বুঝতে পারছি না। ঠিক আছে, পরে ফোন দিয়ে বেড়াচ্ছি। ঠিক আছে, দেখো আমি তোমার কথা শুনছি, তুমি একটু ক্লিয়ার করো আর কি, নেটওয়ার্কটা একটু ভালো জায়গায় এসে তুমি আমাকে আবার বলো, আমি শুনবো, অসুবিধার কিছু নেই। দেখো, তো পাখিটা কি করছে, পাখিটা কি করে, ও শুধু গিয়ে কিন্তু ফেজ লাইনের উপরে বসে, ফেজের উপরে বসে ওর কিন্তু কোনো নিউট্রালি বা কোনো আর্থিং কন্ট্যাক্টও পায় না, যার জন্য কি হয়, পাখির কিন্তু পাখি কোনো শক ফিল করে না। তার মানে এই নয় যে দেখবে অনেকে মিথ আছে একটা, যে পাখি ডিম পাড়ে বলে পাখি শক খায় না, এরকম কোনো ফ্যাক্টর নয়। ও শক খায় না কেন, ও নিউট্রালি কানেক্টেড নয়, বা আর্থিং ওর বডির সঙ্গে কানেক্টেড নয়, যার জন্য কি করে ও শক খায় না, সার্কিটটা কমপ্লিট হতে পারে না ওর বডির মধ্যে দিয়ে। যখন ওর বডির মধ্যে দিয়ে এই যে সার্কিটটা যদি পাখির বডির মধ্যে দিয়েও কমপ্লিট হয়ে যায়, তো পাখিও মারা যাবে। এবার মানুষও যদি পাখির মতন তারের উপরে বসতে পারে, তাহলে মানুষও শক খাবে না, ঠিক আছে, উইদাউট নিউট্রাল বা উইদাউট আর্থিং। স্যার পয়েন্ট উপর গেলে যদি আমরা শক পাই, কত গেলে স্যার আমরা শক পাবো না স্যার? আমি যে বললাম যেটা, যে 90 মিলি অ্যাম্পিয়ার অবধি আমাদের বডি রেজিস্ট্যান্স করতে পারে, ঠিক আছে, 90 মিলি অ্যাম্পিয়ার বা তার বেশি হলে তখন আমাদের প্রবলেম। এইবার দেখো, আমাদের ইলেকট্রিক্যাল শক খেলে কী কী সেফটি মেনটেন, আমাদের সেফটি প্রিকশনগুলো নেওয়া দরকার। কী কী প্রিকশন নেওয়া দরকার, যেমন আমরা ইলেকট্রিক্যালি কোনো যদি কেউ শক খায়, তো তখন আমরা কোনো তাকে হাত দিয়ে টাচ করব না, কারণ কি, সে শক তারের সঙ্গে সে কন্ট্যাক্ট রয়েছে। তো আমরা আমাদের একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু তার বডি থেকে আমাদের যে ইলেকট্রিক্যাল ওয়্যার আছে সেই ওয়্যারটাকে আমাদের সরিয়ে দিতে হবে, ঠিক আছে? তো তারপরে আমাদের ইলেকট্রিক্যাল বডি থেকে সরানোর পরে আমাদের বডিটা আমি সরিয়ে নিয়ে আসলাম, তারপরে কিছু ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টগুলো আমাদের তাকে দিতে হবে। একটা হলো যেমন ব্রিদিং হয় বা পাম্পিং হয়,
ঠিক আছে, মানে ফুসফুসে বুকের উপরে পাম্পিং করে যেটা আমার যাতে ওর হার্টটা আবার কি অ্যাক্টিভ হয়, তার জন্য পাম্প করা হয়, রক্ত চলাচলটা আবার ঠিক হয়, তার জন্য পাম্প করা হয়। বা মুখের মধ্যে মুখ দিয়ে আমাদের যে ব্রিদিং করা হয়, মানে শ্বাস প্রশ্বাস দেওয়া হয়, এটাও একটা প্রসেস। তারপরে আমাদের বেসিক এই জিনিসটা করে তাকে কোনো মতে একটু সুস্থ করে নিয়ে আমাদের মেন কাজ হবে কি, তাকে হসপিটালাইজড করা। এখানে তোমরা একটা চার্ট দেখতে পাচ্ছ সকলে, যে বিভিন্ন অ্যাপ্লায়েন্সেস থেকে শক যদি খায় সে তাকে কীভাবে ইনসুলেশন করে নিয়ে, আমরা এটা আগেও দেখেছি যখন আমরা সেফটি পড়ছিলাম। এবার আমি তোমাদের আবার আমি এই টপিকটায় কেন আসলাম, যে আমাদের আর্থিংটা কেন করা হয় তার জন্য আমাদের এটা আবার একটু মনে করা দরকার। তো যে যদি কেউ শক খায় তাকে কিন্তু পেশেন্টটাকে আমাদের এই বিভিন্নভাবে ট্রিট করে তাকে হসপিটালাইজড আমাদের করতে হবে। বা লাইভ ওয়্যারে কিন্তু আমাদের কখনো বাড়িতে যে সুইচগুলো থাকে সেগুলোতে আমাদের ভিজেতে হাত দেওয়া উচিত নয় একদমই। সবসময় আমাদের সেফটি মেনটেন করে আমাদের জুতো পরে কারেন্টে বা কোনো ইলেকট্রিক্যাল কাজ করতে গেলে আমাদের শু পরতে হবে, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল বুট আছে ইন্ডাস্ট্রিয়াল শুজগুলো পরতে হবে, গ্লাভস, তারপরে হেলমেট, এগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইবার আমি আসি যেটা বিষয়টা দেখো, তাহলে আমরা ইলেকট্রিক্যাল শক কীভাবে খাই এবং সেটাকে কিভাবে প্রিভেন্ট করা যায় সেটা আমরা কিন্তু দেখলাম। এইবার এই ইলেকট্রিক্যাল শকটাকে আটকানোর জন্যই কিন্তু আমাদের আর্থিং করা হয়। কেন আর্থিং করা হয়? এইবার দেখো, আমরা যে সার্কিটটা এঁকেছিলাম, এটা আমাদের একটা রেজিস্টিভ লোড আছে, আমাদের ফ্রিজ টিজ হ্যান ত্যান কিছু একটা আছে, এটা আমাদের লোড, এটা আমাদের ফেজ, এটা আমাদের নিউট্রাল। আর ধরো এই যে আমি এটাকে ধরে আছি, এটা আমাদের গ্রাউন্ড। তো এইখানে বিষয়টা দেখো, এর মধ্যে দিয়ে যদি লিকেজ কারেন্ট ফ্লো হয়, আমাদের আর্থিং করা না থাকলে কি হচ্ছে, আমাদের লিকেজ যে কারেন্টটা একটা রাস্তা পেয়ে যাচ্ছে আমাদের বডির মধ্যে দিয়ে এই গ্রাউন্ডে আসার জন্য, তাই তো? বডির মধ্যে দিয়ে আমাদের গ্রাউন্ডে আসার জন্য একটা রাস্তা পেয়ে যাচ্ছে। তো যখন আমরা এই ইকুইপমেন্টটাকে আমরা আর্থিং করে দেব, তখন কি করবে ও? কিন্তু আমাদের বডি অবধি পৌঁছাবে না। লিকেজ কারেন্ট যেগুলো হবে, দেখো লিকেজ কারেন্ট যে কোনো কারণে হতে পারে, লিকেজ কারেন্ট যেটা হবে সেটা কিন্তু এই আর্থিংয়ের মধ্যে দিয়ে ও সরাসরি আমাদের গ্রাউন্ডিংয়ে চলে যাবে। এবার আর্থিং তো আমরা প্রত্যেকটা আর্থিংটা করবো কীভাবে? আমরা তো প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সেস যেগুলো আছে বা ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলোকে তো আমরা প্রত্যেকটাকে আমরা বসে বসে মাটির সঙ্গে তার দিয়ে জুড়ে দিতে পারি না, বা মাটির সঙ্গে আমরা তার জুড়ে দিতে পারি না, গ্রাউন্ড করে দিতে পারি না। তো আমরা কি করি? তো আমাদের ইলেকট্রিক্যাল প্লাগ ব্যবহার করি। দেখবে 3 পিন প্লাগ রয়েছে, ঠিক আছে? এরকম বোর্ড দেখেছো না তোমরা? প্রত্যেকের বাড়িতেই আছে বোর্ডে এরকম 3টে করে প্লাগ, 3টে করে সকেট থাকে, হ্যাঁ স্যার। 3টে করে সকেট থাকে। কি হচ্ছে কি? দেখো এরকম 3টে করে সকেট থাকে, আর আমাদের যে প্লাগটা থাকে দেখবে, প্লাগটাও কিন্তু এরম ধরনের একটা, একটু অত ভালো করে আমি একে তোমাদের দেখাতে পাচ্ছি না কারণ আঙুল দিয়ে আঁকি, অসুবিধা হয়। তো কেমন থাকে একটু সাইড ভিউ দেখায়, ঠিক আছে? সাইড ভিউটা দেখলে তোমরা ভালো বুঝতে পারবে। প্লাগে দেখবে এরকম 3টে পয়েন্ট, প্লাগে 3টে পয়েন্ট থাকে, একটা উপরে, একটা এরম পজিশনে থাকে, আর একটা এরম পজিশনে থাকে, তাই তো? এরকম প্লাগে 3টে আমাদের টার্মিনাল থাকে। টিভি ফ্রিজ, টিভি বা ফ্রিজ, টিভিতে তেমন একটা এখন থাকে না, তার পিছনে রিজন আছে, আমরা সেই রিজনে কেন থাকে না কোনো এক সময় জানবো। কিন্তু আমাদের যেগুলো দেখবে ফ্যান আছে, টেবিল ফ্যান বা আমাদের ফ্রিজ, তারপরে আয়রন এটসেট্রা এগুলো আছে, সেগুলোতে কিন্তু এরকম 3টে করে প্লাগ থাকে। এক তো এই প্লাগগুলো দেওয়া প্রথমত, যে তুমি যখনই এই সকেটের সঙ্গে লাগাবে
সকেটের সঙ্গে প্লাগটা যখন লাগাবে তখন তুমি ভুলভাল কানেক্ট না করে দাও ফেজ, তার জন্য একটা। আর একটা বিষয় হলো এটাকে অ্যাজ এ আর্থিং হিসাবে ব্যবহার করা। দেখবে এই যে 3 নাম্বার মানে ওপরের যে পিনটা থাকে, ওপরের পিনটা কিন্তু অনেকটা মোটা হয় নিচের দুটো পিনের তুলনায়। নিচের দুটো পিনের তুলনায় কি হয়, অনেকটা মোটা হয় না? কেন মোটা করা হয় এর পিছনে একটা কারণ আছে, তো বলছি আমি। দেখো এই যে পিনটা আছে, এই পিনটাই আমাদের কি করে, আর্থিং কন্ডাকশন হিসাবে কাজ করে। তো এবার কেন মোটা করা হয় আমরা সেই প্রসঙ্গে আসি। আমরা কি জানি, আর ইনভার্সলি বা আর ভ্যারিজিয়াস রো এল বাই এ আমরা জানি না? এটা আমরা পড়েছি তো, রেজিস্ট্যান্স যখন পড়েছি এটা আমরা পড়েছি, ঠিক আছে? তো দেখো এইখানে বিষয়টা কি, আমরা কি জানি, এরিয়া যদি বাড়ে রেজিস্ট্যান্স আমাদের কমে। এরিয়া যদি বাড়ে আমাদের রেজিস্ট্যান্স কমে, আর এরিয়া যদি আমাদের কমে আমাদের রেজিস্ট্যান্স কী হবে, বাড়বে। তো যার জন্য আমাদের কি করতে হবে, যেখানে আর্থিং থাকবে সেখানে সব থেকে কম রেজিস্ট্যান্স আমাদের হওয়া চাই। তো যার জন্য এটাকে এই মোটা শেপ দেওয়া হয়, যাতে এর মধ্যে দিয়ে যখন আমাদের রেজিস্ট্যান্সটা যাতে কম হয়, এবং যে হেভি কারেন্টটা আমাদের ফ্লো হয় অ্যাপ্লায়েন্সেসের মধ্যে দিয়ে, যে কারেন্টটা ফ্লো হবে সেটা আমাদের কি করবে, এই মোটাটার মধ্যে দিয়ে যাতে, মোটা পিনটা দিয়ে যাতে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে এবং আমাদের অ্যাপ্লায়েন্সেসগুলো যাতে সুরক্ষিত থাকে। বোঝাতে পারলাম? আর স্যার ওই পিনটা তো লম্বাও থাকে। হ্যাঁ লম্বা থাকে। আমাকে ওখানে দুটো ম্যাটার আছে দেখবে, একটা হলো মেকানিক্যালি ফিটনেস এবং আর একটা হলো আমাদের ইলেকট্রিক্যাল রিজনটাও আমি বললাম, আর মেকানিক্যাল ফিটনেসের জন্য ও আর একটু লম্বা থাকে, ঠিক আছে? যাতে তুমি ভুলভাল প্লাগটা না লাগাও। ধরো আমাদের এখানে প্লাগ আছে, আমাদের আমরা কি করলাম, ওটা তো স্যার এর মধ্যে লাইন লাগিয়ে দিলাম, বা পরপর দুটো প্লাগ রয়েছে, আমরা কি করলাম, এইটার সঙ্গে এইটাকে কানেক্ট করে দিলাম, ঠিক আছে? তো যার জন্য কি হয়, এই 3 নম্বর পিনটা তুমি যখন লাগাতে যাবে আমাদের এই সেট আপটা ছাড়া কিন্তু সেই যে আমাদের প্লাগটা লাগবে না, তাই তো? তো এটা হ্যাঁ মেকানিক্যাল স্যার। ফিটনেসের জন্য করা হয়েছে, মেকানিক্যাল ফিটের জন্য করা হয়েছে। আর আরেকটা রিজন কেন, দুটো রিজন বললাম তো আমি, আরেকটা ইলেকট্রিক্যালি রিজনও আছে আমাদের। ইলেকট্রিক্যালি রিজনটাই তো এইমাত্র আমি বললাম যে ওটাকে মোটা করা হয় কারণ আমাদের এরিয়া বাড়লে পরে রেজিস্ট্যান্স কমে, আর এরিয়া যদি কমে আমাদের তাহলে কী হবে, রেজিস্ট্যান্স বাড়বে। তো আমাদের যে আর্থিং বা গ্রাউন্ডিং হয় সেটা তো শুধুমাত্র আমাদের লিকেজ কারেন্ট যায় না, আমাদের দেখবে বিভিন্ন বজ্রপাতগুলো হয়, ঠিক আছে? লাইটনিং এফেক্ট হয় না আকাশে বৃষ্টিকালে বা বর্ষার সময়, এখন প্রায় তোমরা দেখতে পাও। হ্যাঁ তো স্যার। এই যে লাইভ ওয়্যারগুলো থাকে এই তারের উপরে, কি সেই বজ্রগুলো যখন আমাদের পড়ে, ঠিক আছে, সেই বজ্রগুলো যখন পড়ে আমাদের এই লাইন ভোল্টেজগুলোকে কিন্তু মাত্রাতিরিক্তভাবে একটা প্রচণ্ডভাবে ও বাড়িয়ে দেয়। মানে এর মধ্যে দিয়ে একটা হেভি পাওয়ার ফ্লো হয়, হেভি কারেন্ট এবং ভোল্টেজ, এখান থেকে হেভি কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে? যার ফলে কি হবে, ওই কারেন্টটাও কিন্তু আমাদের অ্যাপ্লায়েন্সেসের মধ্যে দিয়ে ঘুরে যাবে। এবার আমাদের যদি গ্রাউন্ডিং না করা থাকে তো কোথায় যাবে, অ্যাপ্লায়েন্সেসটাকে নষ্ট করে দেবে। তো গ্রাউন্ড করা থাকলে পরে থাকে বলেই আমাদের অ্যাপ্লায়েন্সেসগুলো বেঁচে যায়। বোঝাতে পারলাম? ইয়েস স্যার। এইবার দেখো তাহলে আমরা কেন আর্থিং করি, আমরা বুঝলাম যে নিড অফ আর্থিং, আমাদের আর্থিংয়ের নিডটা কী। এই যে তারের উপরে এসে ডাইরেক্ট পড়ে এর জন্য আরও সেফটি কিছু লাগানো হয়, যেমন লাইটনিং অ্যারেস্টার লাগানো হয় পোলে পোলে। এবার আমাদের গ্রামের দিকগুলোতে কি হয়, এই লাইটনিং অ্যারেস্টারগুলো কিন্তু লাগানো খুব একটা হয় না। বিশেষ করে আমাদের পাড়ায় আমি দেখেছি যে পোলগুলোর কাছে বা 11 কেবি যেখান দিয়ে ঢুকেছে মাঠের মধ্যে কোথাও লাইটনিং অ্যারেস্টার একটাও নেই, ঠিক আছে? লাইটনিং অ্যারেস্টার কী করে, লাইটনিং অ্যারেস্টার ওই হেভি পরিমাণ যে আমাদের বিদ্যুৎ চমকানোর পরে যে লাইটনিংটা আসে সেটাকে কী করে, ও গ্রাউন্ড করে দেয়, ঠিক আছে, আর্থের মাধ্যমে। এই যে ধরো একটা পোল আছে, এইখানে লাইটনিং অ্যারেস্টার এই তারের সঙ্গে লাগানো থাকে, লাইটনিং অ্যারেস্টার এরম লাগানো থাকে ইনসুলেটর দিয়ে। ও কী করে, আমাদের যে আর্থিং কানেকশানটা আছে সেই আর্থিং কানেকশানের মধ্যে দিয়ে এই হেভি কারেন্টটাকে ওকে গ্রাউন্ডে পাস করে দেয়, ঠিক আছে? তো
তো লাইটনিং অ্যারেস্টার যখন আমরা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন পড়ব, তখন আমরা লাইটনিং অ্যারেস্টার নিয়ে আরও বিস্তারিত পড়ব, তার গঠন এবং কী কীভাবে তৈরি হয় এগুলো নিয়ে পড়ব। তো আমাদের মেন যেটা টপিক সেটা হলো আর্থিং। আর্থিংয়ে আমরা আসছি আবার ফিরে। তো আর্থিং আমাদের করার রিজনগুলো আমি তোমাদেরকে বললাম যে কেন করা হয়। দেখো, আর্থিং করা হয় দুটো দুটো টাইপ হয় আর্থিংয়ের, ঠিক আছে। একটা হলো সিস্টেম আর্থিং, আর একটা হলো ইকুইপমেন্ট আর্থিং। এক নম্বর হলো কি সিস্টেম আর্থিং, আর একটা হলো ইকুইপমেন্ট আর্থিং। তো সিস্টেম আর্থিংটা কি? দেখো, সিস্টেম আর্থিংটা হলো সেটা আমাদের যেগুলো সার্কিটে, যেসব যেসব আর্থিংগুলো আমাদের সার্কিটে করা হয়। সার্কিট বলতে যে আমাদের পাওয়ার সাপ্লাই লাইন যেগুলো আছে, একটা ট্রান্সফরমার, একটা ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের সঙ্গে দেখবে এই ট্রান্সফরমারের সার্কিট থেকে আমাদের আর্থিং কিন্তু করা থাকে, ঠিক আছে। এই ট্রান্সফরমার সার্কিটে আমাদের আর্থিং করা থাকে বা পাওয়ার সিস্টেমে আমাদের আর্থিং করা থাকে, এগুলোকে আমরা বলি কি সিস্টেম আর্থিং। আর আরেকটা অ্যাপ্লায়েন্সেস আর্থিং কোনগুলো দেখবে, বাড়িতে ফ্রিজ লাগানো হয়েছে বা কোনো মেশিন চালানো হচ্ছে বা মোটর চালানো হচ্ছে, প্রত্যেকটার বডি আমাদের আর্থিং করা থাকে, ঠিক আছে। বিশেষ করে আমাদের ল্যাবে যে মোটরগুলো আছে দেখবে প্রত্যেকটার বডি কিন্তু আর্থিং করা আছে। গিয়ে দেখবে কখনো যে মোটরটা যে ফ্রেমের উপরে বসানো রয়েছে সেই ফ্রেমটা আর্থিং করা রয়েছে, যার ফলে যদি কখনো আমাদের উইন্ডিং লিকেজ হয় তাহলে যাতে সেটা আমাদের ওখান দিয়ে গ্রাউন্ড হয়ে যেতে পারে। এইবার তাহলে একটা হলো আমাদের সিস্টেম আর্থিং, যেটা ইলেকট্রিক্যাল সিস্টেমে করা হচ্ছে, আর একটা আমাদের গ্রাউন্ডিং আর্থিং। এবার যখন আমরা আর্থিং করি, দেখো আমি তোমাদের আজকে কিছু হিন্ট দিয়ে রাখছি, আমরা নেক্সট ক্লাস যেটা করব সেখানে আমরা টাইপ অফ আর্থিংসগুলো পড়বো, প্রপারলি টাইপ, ঠিক আছে। তো সিস্টেম, দেখো আর্থিং করলে পারে তোমরা অনেক সময় শুনে থাকবে যে সেখানে কি কয়লা ব্যবহার করা হয়, লবণ ব্যবহার করা হয়, জল ব্যবহার করা হয়, তাই তো? এগুলো শুনেছো তো? হয়তো তো কেন ব্যবহার করা হয়? তো আমাদের কি ব্যবহার করা হয়? কোল, সল্ট, ওয়াটার, এগুলো কেন ব্যবহার করা হয়? দেখো আমি কি বলেছি, সবার প্রথমেই আমাদের আর্থিং করতে হলে আমাদের সব থেকে লো রেজিস্ট্যান্স দরকার, তাই তো? তাহলে তার মধ্যে থেকে কী হবে, তাড়াতাড়ি কারেন্টটা বেরিয়ে যেতে পারবে। এবার যত হাই রেজিস্ট্যান্স হবে তত কারেন্টকে বাধা দেবে, তো আমাদের অ্যাপ্লায়েন্সেসগুলো বা আমাদের সার্কিট ওয়্যারিং যেগুলো আছে সেগুলোতেও ক্ষতি হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা মাটিতে এরম লেয়ার করে করে কি করি, একটা লবণের লেয়ার করি, একটা কোলের লেয়ার করি, ঠিক আছে, আবার উপরে কিছুটা স্যান্ডের লেয়ার করি, ঠিক আছে। লাইম যেগুলো আছে, লাইম মানে চুনের লেয়ার, ঠিক আছে। এগুলো কেন করি? যাতে এর মধ্যে আর্দ্রতা থাকে। আর্দ্রতা থাকলে কি হয়, রেজিস্ট্যান্স কম হয়, তাই তো? যখন আমি চামড়ার কথা বলছিলাম, শুকনো চামড়া বা ড্রাই চামড়া যখন ছিল তখন 100K ছিল বা 100K থেকে 600, কিন্তু যখন আমাদের চামড়াটা বডির সঙ্গে অ্যাটাচড রয়েছে তখন আমাদের কি হলো, তখন আমরা দেখলাম আমাদের বডি রেজিস্ট্যান্স কমে গেল, না 1000 ওহম হয়ে গেল। সেম এখানেও মাটিতেও কি হয়, যখন শুষ্ক থাকে তখন রেজিস্ট্যান্সটা বেশি হয়, এবং যদি আমাদের নমনীয়তা বজায় থাকে তো তখন আমাদের কি হয়, আর্থিং গ্রাউন্ডিংটা ভালো হয়। এবং আমাদের করাও উচিত সেটাই, যে যখন আমরা আর্থিং করব সেখানে আমাদের যাতে আর্দ্রতা বা নমনীয়তাটা ঠিকঠাকভাবে বজায় থাকে, ঠিক আছে। তাহলে দেখো, জলটা কেন দেওয়া হয়? জল দিলে পরে মাটি ভেজা থাকে, ভেজা মাটি তো অবশ্যই তোমরা জানো যে কারেন্টের উপযোগী, কারেন্ট ফ্লোয়িংয়ের। আর সল্ট থাকলে পারে, যেটা সল্ট থাকে তোমরা জানবে সবাই, ছোটোবেলায় পড়েছো এই কোশ্চেন, বড়োবেলার কোনো কোশ্চেন নয়, যে সল্ট ওয়াটার গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, পড়েছো তো এটা? স্যার থ্রি ইডিয়টস আছে স্যার। হ্যাঁ থ্রি ইডিয়টস সিনেমায় আছে স্যার। হ্যাঁ, থ্রি ইডিয়ট সিনেমায় অফকোর্স আছে, তার সঙ্গে আমাদেরও জানা উচিত যে তোমরা যদি কেউ কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ে থাকবে তো ফার্স্ট চ্যাপ্টার যেটা ফিজিক্স আছে,
ডক্টর আর এস আগরওয়ালের দেখবে একটা জিকের বই আছে, ইংলিশ ভার্সন। ওখানে ফার্স্ট চ্যাপ্টারে 3 কি 4 নম্বর কোশ্চেনটা আমাদের আছে, বা 3 থেকে আর কি 10 নম্বরের মধ্যে কোশ্চেনটা আছে। আহ, যে আমাদের কি সল্ট ওয়াটার বা সি ওয়াটার ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। সি ওয়াটার, তো সি ওয়াটারে কি থাকে, সল্ট থাকে। তো লবণ জলের সঙ্গে মিশলে আরও গুড কন্ডাক্টর করে দেয়, ঠিক আছে। তারপরে আমাদের কি করা হয়, চারকোল। দেখো চারকোলটা আমাদের এই কারণেই দেওয়া হয় যাতে মাটিটা, আমাদের কার্বনও একটা কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, যদি টেম্পারেচার পায় একটা কন্ডাক্টিভ বিহেভিয়ার করেও, ঠিক আছে। আহ, তো চারকোল কি করে, ওই গোড়াটা থেকে যাতে জাম না হয়ে যায়, ওর মধ্যে দিয়ে জলগুলো ঠিকঠাকভাবে যেতে আসতে পারে, চারকোল স্যান্ডের লেয়ার যদি করা হয়, জলগুলো যাতে ঠিকঠাকভাবে যেতে পারে, তার জন্য এগুলো দেওয়া হয়। আর যে সল্ট ওয়াটার আমরা ব্যবহার করি সেটা নমনীয়তা বজায় রাখার জন্য, যাতে খুব তাড়াতাড়ি ড্রাই না হয়ে যায়। আর বালি কি করতে পারে, বালির লেয়ারটা দেখো, একটা জিনিস বালির গুণ আছে, বালিকে জল দেবে, জল থাকবে না, কিন্তু বালির নিচে যে জলটা থাকবে সেটা সহজে আবার উবেও যাবে না, ঠিক আছে। এই একটা হলো বালির গুণ। তো আমাদের এরপরে আমরা একটা জিনিস দেখে নেব, যে আমাদের আর্থিংয়ের রেজিস্ট্যান্সগুলো কত কত হওয়া উচিত, ঠিক আছে। আর্থিং রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স অফ আর্থিং। রেজিস্ট্যান্স অফ আর্থিং, ঠিক আছে, এটা অফ। তাহলে দেখো আমরা একটু ভাগে ভাগ করেছি, বলছে যেগুলো লার্জ পাওয়ার স্টেশন, লার্জ পাওয়ার স্টেশন, লার্জ পাওয়ার স্টেশনে আমাদের যেটা রেজিস্ট্যান্স থাকা দরকার আর্থিংয়ের, সেটা হলো 0.5 ওহম, ঠিক আছে, 0.5 ওহম। নাম্বার 2তে আমরা রেখেছি মেজর পাওয়ার স্টেশন বা মিডিয়াম সাইজের যেসব পাওয়ার স্টেশন, সেগুলোতে মেজর পাওয়ার স্টেশনে আমাদের যে আর্থ রেজিস্ট্যান্সটা হওয়া দরকার সেটা হলো 1 ওহম। এটা কিন্তু ম্যাক্সিমাম, এর থেকে কম থাকলে ভালো, এটা ম্যাক্সিমাম, এটা 1 ওহম রাখা যেতে পারে। তারপরে হচ্ছে আমাদের 3 নম্বরে আমরা যদি দেখি যেগুলো স্মল, স্মল যেগুলো পাওয়ার স্টেশন আছে, ঠিক আছে, স্মল যেগুলো পাওয়ার স্টেশন আছে সেখানে আমাদের ম্যাক্সিমাম 2 ওহম আমাদের আর্থ রেজিস্ট্যান্স থাকবে। ইন আদার্স, অন্যান্য ক্ষেত্রে যেগুলো, বা আমাদের বিভিন্ন অ্যাপ্লায়েন্সেসের ক্ষেত্রে বা হাউস হোল্ডিংয়ের যেসব জিনিসপত্র সেগুলোর ক্ষেত্রে, ইন আদার্স আমাদের থাকবে সেটা হলো ম্যাক্সিমাম 5 ওহম, ঠিক আছে, ম্যাক্সিমাম 5 ওহম, এর থেকে কম কিন্তু এর থেকে বেশি রাখা যাবে না আর্থ রেজিস্ট্যান্স। তাহলে আমরা কেন আর্থিং করি, আমাদের আর্থিংয়ের প্রয়োজনীয়তাটা কি, কেন আমরা শক খাই, তা আর্থ রেজিস্ট্যান্সগুলো কেন আমরা আর্থিংয়ে নুন জল বা চারকোল ব্যবহার করি, এই ব্যাপারগুলো তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা নেক্সট ক্লাসে টাইপ অফ আর্থিংয়ে যাব।